প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক তোমাদের উত্তরণে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমরা জানো আমাদের ইতিহাস বই, উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্বের ষষ্ঠ অধ্যায়ের ওপর কিন্তু আমরা আলোকপাত করছি। এই ষষ্ঠ অধ্যায়ের যে বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ, এই অধ্যায়ের মূলত আমরা উপঅধ্যায় ক ভারত 1940 থেকে 1946 খ্রিস্টাব্দ আমাদের আলোচনার বিষয়। আমরা বেশ কয়েকটি অধ্যায়ে পর্বে আমরা সেগুলোকে আলোচনা করেছি। এই উপঅধ্যায়ের আজকের আলোচনার বিষয় কিন্তু আমাদের মূলত দুটি: আজাদ হিন্দ বাহিনীর ধৃত সেনানীদের মুক্তির দাবিতে আন্দোলন এবং নৌবিদ্রোহ, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহ। অর্থাৎ সহজ করে বলা ভালো, 1945 থেকে 1946 খ্রিস্টাব্দে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তারই সূত্র ধরে দুটি মূল বিষয়ের উপর আমরা আলোকপাত করব। একটি নৌবিদ্রোহ, অন্যটি আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের মুক্তির দাবিতে আন্দোলন। তাহলে আমরা আজকে কি কি জানতে পারবো একটু দেখে নিই। আমরা জানতে পারবো আজাদ হিন্দ বাহিনীর ধৃত সেনানীদের মুক্তির দাবিতে আন্দোলনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং তার স্বরূপ, পাশাপাশি কলকাতায় ছাত্র আন্দোলন এবং রশিদ আলী দিবস, এবং আমরা অবশ্যই নৌবিদ্রোহকে নিয়ে আলোচনা করব। প্রথমে আজাদ হিন্দ বাহিনীর ধৃত সেনানীদের মুক্তির দাবিতে আন্দোলনের সূত্রপাতটিকে আলোকপাত করি। 1945 খ্রিস্টাব্দে 24শে আগস্ট ভারত সরকার ঘোষণা করে যে রাজার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে আজাদ হিন্দ ফৌজ অভিযুক্ত, এবং সেই অপরাধে দিল্লির লাল কেল্লায় সামরিক আদালতে আজাদ হিন্দ বাহিনীর ধৃত সেনানীদের বিচার শুরু হয়। মাথায় রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আত্মত্যাগ, তার যে অসম লড়াই এবং তার যে বীরত্ব, সেটা কিন্তু সমস্ত ভারতবাসীকে উদ্বেল করে তুলেছিল। আজাদ হিন্দ বাহিনীর মরিয়া লড়াই ভারতবাসীকে স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতার। ফলে তাদের এই পরাজয় যেমন ভারতবাসীকে দুঃখ দিয়েছিল, তেমনি তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে অভিযুক্ত করা এবং তাদেরকে অন্যায়ভাবে বিচার করা, কারণ তারা আন্তর্জাতিক আইন মোতাবেক তাদেরকে কিন্তু বিচার করা হয়নি। সেই নিয়ম নীতিকে অলঙ্ঘন করেই সামরিক আদালতে আজাদ হিন্দ বাহিনীরকে যে বিচার শুরু হলো, সেটা কিন্তু সমগ্র ভারতবাসীকেই কিন্তু ক্ষুব্ধ করে তুলেছিল। আদালতে শুনানি শেষ হওয়ার পর আজাদ হিন্দ বাহিনীর 3 সেনাপতিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ফলে এই সিদ্ধান্তে সারা দেশ জুড়ে কিন্তু একটা তুমুল উত্তেজনা এবং আন্দোলন শুরু হয়ে যায়, এবং এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে। আজাদ হিন্দ সেনানীদের পাশে সেদিন কিন্তু জওহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সপ্রু, আসগর আলীর মতো নেতৃবৃন্দ, যারা পেশাগতভাবে কোনো একটা সময় আইনজীবী ছিলেন, তারা কিন্তু আইনগত সাহায্য নিয়ে দাঁড়ান। কারণ মানুষের ভাবাবেগ, মানুষের সমর্থন কিন্তু আজাদ হিন্দ সেনানীদের পাশেই ছিল। কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আকালি দল, ইউনিয়নিস্ট পার্টি, জাস্টিস পার্টি, সমস্ত ছোট বড় রাজনৈতিক দল, তারা কিন্তু আজাদ হিন্দ সেনানীদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। সারা দেশ জুড়ে আজাদ হিন্দ সপ্তাহ, আজাদ হিন্দ দিবস পালন করা হয়। আজাদ হিন্দ বাহিনীর মুক্তির সমর্থনে সামরিক বাহিনীর নেতারাও পর্যন্ত সামরিক পোশাকে বিভিন্ন সমিতিগুলিতে কিন্তু যোগদান করতেন, এবং সবচেয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু তৈরি হয় কলকাতায়। সবচেয়ে উত্তাল কিন্তু হয়েছিল কলকাতা। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের মুক্তির দাবিতে প্রাদেশিক ছাত্র কংগ্রেস, ছাত্র ফেডারেশন, ছাত্র ব্লক, এমনকি ইসলামিয়া কলেজের ছাত্ররাও সামিল হয়েছিলেন। তারা মিছিল করেছিলেন ডালহৌসি স্কোয়ারে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ বাধা দিলে কয়েক হাজার ছাত্র ধর্মতলা স্ট্রিটে বসে পড়ে, এবং সেই ছাত্র সমাবেশে পুলিশ গুলি চালায়, এবং সেই গুলিতে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ছাত্র রামেশ্বর বন্দ্যোপাধ্যায় নিহত হয় এবং অনেক ছাত্র আহত হয়। এই ঘটনার প্রতিবাদে 22 এবং 23শে নভেম্বর কলকাতায় ধর্মঘট পালিত হয়। সরকারি হিসেব অনুযায়ী প্রায় 33 জন নিহত হয় এবং আহত হয় প্রায় 250 জন সাধারণ নাগরিক, এবং 200 জন পুলিশ আহত হন। স্বভাবতই কলকাতা প্রায় রণক্ষেত্র হয়ে উঠেছিল, এবং এই পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের যে ছাত্রলীগ আর কি, তারা 11ই ফেব্রুয়ারি কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সব ছাত্র সংগঠন কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করেছিল। অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র কিন্তু ফুটে ওঠে।
এবং সেই সম্প্রীতি বা সেই মৈত্রী কিন্তু তৈরি করেছিল ছাত্ররা। ছাত্রদের মিছিল ডালহৌসি স্কোয়ার দিকে অগ্রসর যখন হলো তখন পুলিশ গুলি চালায়। 11ই ফেব্রুয়ারি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে রশিদ আলী দিবস পালন করা হয়। ওই দিন বিকেলে ওয়েলিংটন স্কোয়ারে একটা বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কয়েক লক্ষ মানুষ মিছিল নিয়ে এগিয়ে যায় ডালহৌসি স্কোয়ারের দিকে। সামগ্রিকভাবে পরিস্থিতি কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই যখন কলকাতা উত্তাল, ঠিক তখন পশ্চিম ভারতে কিন্তু অন্য একটি ঘটনা ঘটল, সেটা হলো নৌ বিদ্রোহ। 1946 খ্রিস্টাব্দে বিখ্যাত নৌ বিদ্রোহ। আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনানীদের মুক্তির দাবিতে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছিল, যে গণ আন্দোলন নৌসেনাদেরও উদ্বেল করেছিল, নৌসেনাদেরকে অনুপ্রাণিত করেছিল। 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ জাহাজ তলোয়ার, সেখানে প্রশিক্ষণরত নাবিকেরা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ বোম্বাই থেকে ছড়িয়ে পড়েছিল করাচি, মাদ্রাস, কলকাতা, কোচিন, বিশাখাপত্তনম, আন্দামানে, নানান জায়গায়। এবং বিদ্রোহ পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ধর্মঘট কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই বিদ্রোহের কারণটা কি? এই বিদ্রোহের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল, হঠাৎ হয়নি। প্রথমত হলো ইউরোপীয় সেনাদের তুলনায় অনেক কম বেতন দেওয়া হতো সমদক্ষতার ভারতীয় সেনানীদের। ঠিক মহাবিদ্রোহের সময় যে ঘটনা ঘটেছিল 1857 সালে, এখানেও কিন্তু সেই একই বৈষম্যের শিকার ভারতীয় সেনারা হয়েছিল। এখানেই শেষ নয়, ভারতীয় সেনাদের ইউরোপীয়দের তুলনায় নিকৃষ্ট মানের খাবার দেওয়া হতো। পদোন্নতির ক্ষেত্রে ভারতীয় সেনাদের বৈষম্যের শিকার ছিল, অর্থাৎ তাদের পদোন্নতি হতো না, হলেও সেটা খুব সামান্য। আরও বড় কথা, ইন্দোনেশিয়া থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারের আর্জি জানানো হয়েছিল এবং সেই আর্জি কিন্তু মানা হয়নি। আরও যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু ভারতীয়দের নৌবাহিনীতে নিয়োগ করা হয়েছিল। তারা প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিল, অনেকে মারাও গিয়েছিল, অথচ যুদ্ধের পর তাদের অধিকাংশকে কর্মচ্যুত করা হয়েছিল। এবং এই ঘটনা সামগ্রিকভাবে নৌসেনাদেরকে বিদ্রোহী করে তুলেছিল। কিন্তু তারা প্রেরণা পেল কোথা থেকে, শক্তি পেল কোথা থেকে? কারণ নৌবাহিনীতে বা সামরিক বাহিনীতে বিদ্রোহ করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, যথেষ্ট সাহস লাগে, যথেষ্ট প্রেরণা লাগে। সেই প্রেরণা তারা পেয়েছিল কিন্তু আজাদ হিন্দ ফৌজের আত্মত্যাগ এবং তাদের মুক্তির দাবিতে যে গণ আন্দোলন, তাদের সেই আত্মত্যাগ, আজাদ হিন্দ ফৌজের যে আত্মত্যাগ, বীরত্ব, তাদের যে সংগ্রাম, সেটা কিন্তু নৌ বিদ্রোহদেরকেও দেশপ্রেমে অনুপ্রাণিত করেছিল। এবং বিদ্রোহের সূচনা কিভাবে হলো? 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি তলোয়ার জাহাজে নৌবিদ্রোহের সূত্রপাত হয়েছিল। MS খানের নেতৃত্বে প্রায় 1500 জন সেনা প্রথমে নৌবিদ্রোহ করেছিল। 19শে ফেব্রুয়ারি নৌবিদ্রোহীরা ব্রিটিশ ইউনিয়ন ফ্ল্যাগ নামিয়ে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির পতাকা জাহাজে টাঙিয়ে দেয়। বিদ্রোহীরা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম বদলে রাখেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। বিদ্রোহীদের সমর্থনে বোম্বাইতে 22শে ফেব্রুয়ারি সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছিল। স্বভাবতই বুঝতে পারলাম যে নৌবিদ্রোহ কিন্তু একটা স্থানিক বিদ্রোহ নয়, এটা কিন্তু বোম্বাই থেকে অন্যান্য বন্দরগুলোতেও ছড়িয়ে পড়েছিল এবং এটা যথেষ্ট প্রভাব ফেলেছিল, ব্রিটিশ সরকারের যথেষ্ট ভীত হয়ে উঠেছিল। ফলে নৌবিদ্রোহকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। জাতীয় নেতৃবৃন্দ কিন্তু অবশ্য নৌবিদ্রোহকে সমর্থন করেননি। জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আজাদ প্রমুখরা বিদ্রোহীদের সমর্থন করেননি। গান্ধীজি স্বয়ং একে অশোভন দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। কারণটা খুব বোঝাই যাচ্ছে, কারণ আমরা সেই সময়, অর্থাৎ ভারতীয়রা সেই সময় প্রায় স্বাধীনতার দ্বারলগ্নে উপস্থিত। সেই রকম একটা পরিস্থিতিতে স্বাধীন ভারতে এই নৌবিদ্রোহেও, অর্থাৎ সেনাবাহিনীর জওয়ানরা বিদ্রোহ করছে, এটা কিন্তু খুব একটা ভালো বার্তা দেবে না স্বাধীন ভারতের ক্ষেত্রেও, সেটা কিন্তু বোঝা গিয়েছিল। ফলে জাতীয় নেতৃত্ববৃন্দ কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেননি। নৌবিদ্রোহ ভারতের ইংরেজ প্রশাসনকে কিন্তু ভীত করেছিল। ফলে দ্রুত এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মন্ত্রী মিশনকে প্রেরণ করা হয়েছিল। এবং আর কি গুরুত্ব, সবচেয়ে বড় কথা হলো 1857 সালের পর 1946 খ্রিস্টাব্দে এই নৌবিদ্রোহ কিন্তু প্রায় একটা সর্বাত্মক সামরিক বিদ্রোহে পরিণত হয়েছিল। আমরা জানি যে 1857 সালের বিদ্রোহ শেষ পর্যন্ত ব্রিটিশ কোম্পানি দমন করতে পেরেছিল। এখানেও নৌবিদ্রোহ খুব একটা সফল হয়নি, কিন্তু এটাও ঠিক একই রকমভাবে সেই সর্বাত্মক ক্ষোভেরই কিন্তু প্রতিচ্ছবি হয়েছিল বা বহিঃপ্রকাশ ঘটেছিল। এই বিদ্রোহে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হিন্দু মুসলিম ঐক্য ছিল চোখে পড়ার মতো।
যদিও অনেক ঐতিহাসিক মনে করেন যে নৌ বিদ্রোহ সীমিত বিদ্রোহ, এটা গণবিদ্রোহ ছিল না। হ্যাঁ, এটা ঘটনা যেটা শহরাঞ্চলে বা এমনকি গ্রামাঞ্চলে বিশেষ প্রভাব ছিল না, কিন্তু এই বিদ্রোহে যারা করেছিল তাদের বীরত্ব, তাদের আত্মত্যাগ, তাদের দেশপ্রেমকে কিন্তু কোনো অবস্থাতে আমরা খাটো করতে পারি না। তাই সুমিত সরকার এই বিদ্রোহকে বীরোচিত সংগ্রাম বলে অভিনন্দিত করেছেন। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।